হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য নতুন একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা প্র্যাকটিস করব সেট 33। তো এর আগে আমরা টোটাল 32টি সেট প্র্যাকটিস করে নিয়েছি। তো আগের ভিডিওগুলি তোমরা না দেখে থাকলে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও প্রত্যেকটি ভিডিও। তো আজকেও রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং জিকে টেক বাংলার সাথে আইসিডিএস এর জন্য প্রস্তুতি নিতে থাকো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, হেপাটাইটিস এ হলো জলবাহিত, বায়ুবাহিত, মশাবাহিত, খাদ্যবাহিত, তো কি বাহিত রোগ এটি জিজ্ঞাসা করেছে, বা কোন মাধ্যমে এই রোগটি ছড়ায়। হেপাটাইটিস এ এটি একটি লিভারের অসুখ, মনে রাখবে লিভারে ইনফেকশন হয়। তো এটি হলো জলবাহিত একটি রোগ, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিএনএতে কোন উপাদানটি থাকে না। তো অপশনে কি কি দিয়েছে দেখো, সাইটোসিন থাকে ডিএনএতে, থিয়ামিনও থাকে, ইউরাসিল থাকে না, অ্যাডেনিন থাকে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরাসিল, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, জেরপ্থ্যালমিয়া রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়। তো জেরপ্থ্যালমিয়া রোগে মানব শরীরে চোখ আক্রান্ত হয়, অপশন ডি সঠিক উত্তর। তো তোমরা জানো যে ভিটামিন এ এর অভাব ঘটলে মানব শরীরের চোখের ক্ষতি হয় বা চোখের যাবতীয় অসুখের সৃষ্টি হয়। তো এই ভিটামিন এ এর যদি দীর্ঘস্থায়ী একটা অভাব দেখা যায় মানবদেহে বা ঘাটতি দেখা যায় মানবদেহে, তাহলে মানবদেহের চোখে বা চোখের কর্নিয়াতে এক ধরনের আলসারের সৃষ্টি হয়। তো এই আলসারটি জেরপ্থ্যালমিয়া নামে পরিচিত, মনে রাখবে তোমরা। পরের প্রশ্ন, মিয়োসিস কোথায় ঘটে। জনন মাতৃকোষে, দেহ মাতৃকোষে, উপরোক্ত দুটি নাকি কোনোটি নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জনন মাতৃকোষে মিয়োসিস দশাটি ঘটে। পরের প্রশ্ন, ফ্লেক্সার পেশি কাকে বলে, বা নিম্নলিখিত কোনটি ফ্লেক্সার পেশি জানতে চেয়েছে এখানে বিশেষত। তো ফ্লেক্সার পেশি কাকে বলে সেটি আমরা জেনে নেব। যে সমস্ত পেশি একটি জয়েন্টের দুই পাশের হাড়ের মধ্যে কোণকে হ্রাস করে তাদেরই ফ্লেক্সার পেশি বলা হয়। তো এখানে ফ্লেক্সার পেশি হলো বাইসেপস পেশি, অপশন বি সঠিক উত্তর। তো এই বাইসেপস পেশি কোন পেশিকে বলা হয়, হাতের সামনে অবস্থিত যে পেশি তাকেই বাইসেপস পেশি বলা হয়। পরের প্রশ্ন, সার্ক কত সালে গঠিত হয়েছিল। সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক সব মিলিয়ে, তো এটি গঠিত হয়েছিল 1985 সালে, অপশন এ সঠিক উত্তর। তারিখটিও তোমরা মনে রাখবে 1985 সালের 8ই ডিসেম্বর এই তারিখটিতে সার্ক গঠিত হয়। তো কোথায় গঠিত হয় বা কোথায় প্রতিষ্ঠিত হয় এটি প্রশ্ন হয় এখান থেকে। মনে রাখবে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই ঢাকাতে এই সার্ক গঠিত হয়। তো আরেকটি প্রশ্ন হয় যে সার্কের সদর দপ্তরটি কোথায় অবস্থিত। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, ওছি পরিষদের সদস্য সংখ্যা কত। তো প্রথমেই আমরা জেনে নেব এই ওছি পরিষদ আসলে কি। ওছি পরিষদ হলো জাতিসংঘের একটি প্রধান অঙ্গ সংস্থা। এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। তো বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই হলো এই ওছি পরিষদের উদ্দেশ্য। তো এই ওছি পরিষদেরই সদস্যের সংখ্যা হলো 14 জন। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কার্নেল কি। তো কম্পিউটার সায়েন্স থেকে প্রশ্ন। তো কার্নেল হলো অপারেটিং সিস্টেমের একটি প্রধান উপাদান বা অপারেটিং সিস্টেমের একটি অংশ, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, কম্পিউটারের সমস্ত ডেটা আসলে। তো সঠিক উত্তর অপশন বি ডিজিটাল ডেটা। পরের প্রশ্ন, পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার। তো পাওয়ার পয়েন্ট হলো প্রেজেন্টেশন সফটওয়্যার, অপশন ডি সঠিক উত্তর।
তো দেখো, এই কম্পিউটারের প্রশ্নগুলিও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের জলপাইগুড়ি পরীক্ষাতেও কম্পিউটার থেকে প্রশ্ন এসেছিল, তো অবশ্যই তোমরা পড়বে এই ধরনের প্রশ্নগুলি। পরের প্রশ্ন, ত্বরণের একক হলো, তো অপশনগুলি দেখো কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হলো ত্বরণের একক বা ত্বরণের এসআই একক, মনে রাখবে তোমরা। তো ত্বরণের সিজিএস একক কোনটি? সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হলো ত্বরণের সিজিএস একক। পরের প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন সময়ে? তো এর আগে তোমরা পড়েছো যে শব্দের বেগ কঠিন মাধ্যমে সব থেকে বেশি হয় এবং শূন্য মাধ্যমে শূন্য হয়। তো এখানে জিজ্ঞাসা করেছে কোন সময়ে, রাত্রে, গ্রীষ্মকালে, শীতকালে নাকি সব সময়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শীতকালে শব্দের বেগ সর্বোচ্চ হয় বা গতিবেগ সর্বোচ্চ হয়। তো এর সঙ্গে তোমরা দুটি ইনফরমেশন মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। বাতাসে শব্দের বেগ এবং জলে শব্দের বেগ তোমাদের জিজ্ঞাসা করা হয়। মনে রাখবে, বাতাসে শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড এবং জলে শব্দের বেগ হলো 1480 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপের নিকৃষ্ট পরিবাহক? কাঠ, সোনা, তামা নাকি লোহা? তাপের নিকৃষ্ট পরিবাহক হলো কাঠ। তো অপশন এ সঠিক উত্তর। তো প্রশ্ন হতে পারে যে তাপের সর্বোত্তম পরিবাহক কোনটি? তো তখন উত্তর হয়ে যাবে রূপা। রূপা যে ধাতুটি, সেটি তাপের সর্বোত্তম পরিবাহক। পরের প্রশ্ন, খাদ্য নিরাপত্তা ও গুণমান সংক্রান্ত আইন পাশ হয় কত সালে? তো এই আইনটি পাশ হয়েছিল 2006 সালে। অপশন বি সঠিক উত্তর। তো এখান থেকেই তোমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কত সালে পাশ হয়? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এটি পাশ হয়েছিল 2013 সালে। তো প্রশ্ন হতে পারে যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এর অপর নাম কি? তো এটি খাদ্যের অধিকার আইন নামেও পরিচিত। পরের প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? ভারতের প্রধান বিচারপতি বা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এনার অবসরের বয়স হলো 65 বছর। অপশন সি সঠিক উত্তর। তো এখান থেকে কয়েকটি ইনফরমেশন তোমরা জেনে রাখবে। জিজ্ঞাসা করা হয় যে ভারতের প্রথম বিচারপতি বা ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হরিলাল জে কানিয়া ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি। তো ইনি কার দ্বারা নিযুক্ত হন? ভারতের প্রধান বিচারপতি ইনি নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা, মনে রাখবে তোমরা। পরের প্রশ্ন, জোয়ার ভাটা হওয়ার কারণ কি? সঠিক উত্তর অপশন এ, সূর্য এবং চাঁদের আকর্ষণ বলের কারণে জোয়ার ভাটা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে সর্বাধিক বর্ষণ হয়? তো ভারতের মৌসিনরামে সর্বাধিক বর্ষণ বা বৃষ্টিপাত হয়। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুনামি কি? প্রবল বর্ষণ, প্রতীপ ঘূর্ণবাদ, সাইক্লোন নাকি সামুদ্রিক জলস্ফীতি? তো সুনামি হলো সামুদ্রিক জলস্ফীতি। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, তুলুপ বংশের শেষ রাজা কে ছিলেন? তুলুপ যে রাজবংশ, তার শেষ রাজা কে ছিলেন জানতে চেয়েছে। তো তুলুপ বংশের শেষ রাজা ছিলেন সদাশিব রায়। অপশন ডি সঠিক উত্তর। তো প্রথম রাজা কে ছিলেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটিও তোমরা মনে রাখবে, রাজা বীর সিংহ। বীর সিংহ ছিলেন তুলুপ বংশের প্রতিষ্ঠাতা রাজা। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, শিলাদিত্য উপাধি কোন নরপতি গ্রহণ করেছিলেন? তো শিলাদিত্য উপাধিটি গ্রহণ করেছিলেন, অপশন বি দেখো, হর্ষবর্ধন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে
আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।